হাই স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে নন পারফর্মিং অ্যাসেটস পড়াশোনা করছিলাম। তো আজকের ক্লাসে থাকছে আমাদের একটা বড় টপিক বা ইম্পর্টেন্ট টপিক। চলো সেটা আমরা বোঝার চেষ্টা করি যে ঠিক আমরা আমাদের মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারের কোন জায়গাতে আছি আর কতটুকু রাস্তা আমাদেরকে ট্রাভেল করতে হবে। তো আমরা বলেছিলাম মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারে হচ্ছে আমরা দুটো জিনিস পড়বো, সেটা হচ্ছে মানি একটা ছোট টপিক এবং বড় টপিক হিসেবে হচ্ছে ব্যাংকিং। সেই ব্যাংকিংয়ের আবার আমরা 10টা সাব টপিকে ডিভাইড করেছি। তার প্রথমটা হচ্ছে ব্যাংকিং হিস্ট্রি পড়েছি, আমরা আরবিআই পড়েছি, তারপর হচ্ছে মনিটারি পলিসি পড়েছি, এনবিএফসি পড়েছি, ব্যাংকিং ক্লাসিফিকেশন পড়েছি, তারপর হচ্ছে কি যে বিভিন্ন রকম পড়েছি। টোটাল 8টা টপিক পড়েছি। আজকের টপিকটা হচ্ছে 9 নম্বর, সেটা হচ্ছে মানে বেসেল নর্ম। ঠিক আছে, কি বললাম? বেসেল নর্ম। এই বেসেল কথাটা আসছে মানে কি যে সুইজারল্যান্ডের একটা সিটি থেকে। অ্যাকচুয়ালি বেসেল হচ্ছে কি সুইজারল্যান্ডেরই একটা সিটি। যে তো এই সিটিতেই হচ্ছে কি মানে বিআইএস হচ্ছে কি প্রতিষ্ঠিত হয় বা এর হচ্ছে হেডকোয়ার্টার থাকে। সেই সেটা কি বিআইএস এর ফুল ফর্ম কি? ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস। এদের কাজ কি? এই নতুন অর্গানাইজেশনটা কেন আনা হলো? কারণ হচ্ছে কি এই কারণে আনা হলো যাতে কি না কোনো একটা দেশের কোন ব্যাংককে কোন স্ট্যাটাস দেওয়া যায়, সেটা কমার্শিয়াল ব্যাংক হবে না সেটা ফরেন ব্যাংক হবে নাকি আরআরবি বা রিজিওনাল রুরাল ব্যাংক হবে। হ্যাঁ, এই 3টে স্ট্যাটাস দিয়ে দেয়। কোন ভিত্তিতে স্ট্যাটাস দেবে? এদের মিনিমাম ক্যাপিটাল এর পরিমাণের উপর ভিত্তি ভিত্তি করে। যে আচ্ছা, কমার্শিয়াল ব্যাংকের হচ্ছে যে স্ট্যাটাস পেতে গেলে যদি 100 টাকা দরকার পড়ে, তো ব্যাংকের সেই ব্যাংকের কাছে মিনিমাম 100 টাকা আছে কিনা। ফরেন ব্যাংক হতে দেখা গেল সেটা 150 টাকা মানে কি যে লাগবে, মিনিমাম ওদের ক্যাপিটাল রাখবে, সেই টাকাটা আছে কিনা, এরকম স্ট্যাটাস দেওয়া। স্টার্টিংয়ে এই উদ্দেশ্যটাই ছিল, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে ব্যাংকের প্রবলেমগুলো বাড়তে থাকে। তার সঙ্গে সঙ্গে ব্যাংকের হচ্ছে কি বলে ব্যাংক ঘটিত বিভিন্ন ব্যাংকের প্রবলেমটাকে সলিউশন বার করার জন্য এদের মোটো চেঞ্জ হতে থাকে। চেঞ্জ না বলবো আমি, এটাকে মডিফাই করা হয়। ঠিক আছে, এই বিআইএস বা ব্যাংক অফ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসের হচ্ছে আন্ডারে টোটাল 62টা 2020-এর পর্যন্ত, আমি দেখিনি 2025-এ কতগুলো দেশ আছে এর আন্ডারে। তো 62টা দেশের 2020 পর্যন্ত 62টা দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো এর আন্ডারে আছে। আচ্ছা, এবং সারা পৃথিবীর 95% জিডিপি এই অর্গানাইজেশনের আন্ডারে আছে, কাজ করে। আচ্ছা, তো আম, তার মানে কি যে পৃথিবীর মেজর জিডিপিটাই হচ্ছে কি এদের আন্ডারেই আছে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, আর বিআইএসটা আসে প্রথম মানে কি 1930 সালে, মনে থাকবে 1930 সালে বিআইএস আসে। কি কি ইনফরমেশন বললাম? বেসেল সুইজারল্যান্ডের একটা শহর, এখানে বিআইএস এর হচ্ছে হেডকোয়ার্টার আছে। বিআইএস 1930 সালে মানে প্রতিষ্ঠিত হয়। তারপর হচ্ছে কি এর আন্ডারে 95% হচ্ছে কি জিডিপি মানে কি যে আছে পৃথিবীর। তারপর হচ্ছে কি যে এটা কি কাজ করে, যে মেনলি মানে কোন ব্যাংককে কেমন স্ট্যাটাস দেবে সেটা দেখে। তো 1988 সালে বা 1988-এ প্রথম ব্যাসেল নর্ম আসে। যে কি মানে প্রথম বেশ কিছু কি বলবো কাজ আসে, মানে এরা প্রথম কাজ করে হচ্ছে কি যে ব্যাংকের অ্যাসেটের পরিমাণ নির্ধারণ করা, মানে পরিমাণ বার করার চেষ্টা করা। তো এর জন্য এই প্রথম নর্মটাকে বলা হয় ব্যাসেল ক্যাপিটাল অ্যাকর্ড। কি বললাম আমি? যে ব্যাসেল 1 নর্ম, এটা অ্যাকচুয়ালি মানে কি সুপারভিশন করছে, ব্যাংকিং সুপারভিশন করছে, যে ব্যাংকের কত পরিমাণ অ্যাসেট আছে সেইটা বার করার পদ্ধতি বার করা, সিস্টেমটা বার করা। এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে কি যে ক্রেডিট রিস্কের উপর ফোকাস করা। ক্রেডিট রিস্ক মানে ব্যাংক কোথাও এক জায়গাতে লোন দিচ্ছে, সেটা ব্যাড লোনে কনভার্ট হচ্ছে কিনা, মানে নন পারফর্মিং অ্যাসেটে কনভার্ট হচ্ছে কিনা, সেটাও লক্ষ্য করা, হলে সেটাও সম্বন্ধে কাজ করা। হ্যাঁ, আচ্ছা, রিস্ক কিন্তু 3 রকমের হয় সাধারণত। একটা হচ্ছে কি যে অপারেশনাল রিস্ক, মার্কেট রিস্ক, আর হচ্ছে ক্যাপিটাল রিস্ক। তাহলে ক্রেডিট রিস্ক কোন রিস্ক, আমরা নেক্সট ব্যাসেল 2 নর্মেই ভালো করে বোঝার চেষ্টা করব যে কি বলে কত রকমের রিস্ক হয়। এই 3 রকমের যে অপারেশনাল, মার্কেট আর হচ্ছে যে ক্যাপিটাল রিস্ক হয়, এই সম্বন্ধে ভালো করে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। তো প্রথম কাজ হচ্ছে কি ব্যাংকিং সুপারভিশন, ব্যাংকের কত পরিমাণ অ্যাসেট আছে সেটা বার করার পরিবর্তন, মানে কি যে বার করার সিস্টেম বার করা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ক্রেডিট রিস্ক হিসেবে কাজ করা। 3 নাম্বার যে মিনিমাম হচ্ছে কি যে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 8% হতে হবে, মানে কি যে কি বলে সেই কি বলে রিস্ক ওয়েটেড অ্যাসেটের মানে প্রেসক্রাইবড মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 8% হতে হবে। এটার অর্থ কি?
মনে করো তুমি এসবিআইতে অ্যাকাউন্ট খুলেছ, সেখানে তুমি 1 লাখ টাকা সেভিংস হিসেবে রাখলে, তোমার বেতন 1 লাখ টাকা, ধরলাম আমি 1 লাখ টাকা রাখা আছে। এবার তুমি তো সবসময় তো হচ্ছে পুরো 1 লাখ টাকাই তুলবে না, তো ব্যাংক কি করবে, যে তোমার টাকা সেই ফিক্সড ডিপোজিটের টাকা বা সেভিংসের টাকাটাই হচ্ছে কি অন্য মানুষকে লোন দেবে, সেখান থেকে সুদ এনে তারপর মানে কি ব্যবসা করে সাধারণত ব্যাংক। তো এই 1 লাখ টাকার মধ্যে ব্যাংক কিন্তু চাইলেই 1 লাখ টাকাই অন্য মানুষকে সুদ মানে লোন দিতে পারবে না। কত পার্সেন্ট পারবে? 8% পারবে সর্বোচ্চ, মানে মিনিমাম মিনিমাম 8% হচ্ছে কি পারবে, এর কম না। মানে মিনিমাম হচ্ছে কি ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 8%, ওকে ও সেই টাকাটা ও নেবেই নেবে মিনিমাম, মানে ব্যবসায় খাটাবেই খাটাবে। হ্যাঁ, এটাই হচ্ছে যে কি বলে, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 8%। বোঝা গেল ব্যাপারটা? সেটা কত? রিস্ক ওয়েটেড অ্যাসেটের ক্ষেত্রে, ঠিক আছে, ব্যাংকের। ওকে, এরপরে আসি আমরা যে আম, যে একটা মিনিমাম 4 নাম্বারটা হচ্ছে কি পয়েন্ট হচ্ছে কি এদেরকে মিনিমাম যে একটা CRAR রাখতে হবে। CRAR মানে হচ্ছে ক্যাপিটাল টু রিস্ক অ্যাসেট রেশিও, এবং হচ্ছে অথবা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, CAR অথবা CRAR, এই দুটো একটা মিনিমাম অ্যামাউন্ট তাকে রাখতেই হবে, মিনিমাম মেনটেন করতেই হবে তাকে। আচ্ছা, এই যে ক্যাপিটাল টু রিস্ক অ্যাসেট রেশিও, এটা কি তার মানে আমরা 4টা পয়েন্ট বললাম, কিন্তু ব্যাসেল 1 নর্মে কি কি পড়েছি আমরা, সেটা হচ্ছে কি যে ব্যাংকিং সুপারভিশন হিসেবে কাজ করছে ব্যাংকের, মানে ক্যাপিটাল কি বলে ক্যাপিটাল কতটুকু আছে সেটা মেজারমেন্টের সিস্টেম বার করেছে, 1 নাম্বার গেল। 2 নাম্বার ক্রেডিট রিস্ক, 3 নাম্বারটা হচ্ছে কি রিস্ক ওয়েটেড অ্যাসেট এর মিনিমাম 8% হচ্ছে কি মানে সে কি বলে লোন হিসেবে খাটাতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার 4 নাম্বার পয়েন্ট কি, যে প্রত্যেকটা ব্যাংককে মানে ব্যাসেল নর্ম 1-এর আন্ডারে যেসব আসে, যেসব ব্যাংকগুলো আসে সেগুলোকে মিনিমাম একটা CRAR মেনটেন করতে হবে, অথবা ক্যাপিটাল টু রিস্ক অ্যাসেট রেশিও মেনটেন করতে হবে, ঠিক আছে। এবার আমরা বুঝবো যে CRAR এটার অর্থ কি। ক্যাপিটাল টু রিস্ক অ্যাসেট রেশিও, CRAR। ধরো আমি তোমাকে 100 টাকা লোন দিয়েছি, এবার তুমি কি করলে 50 টাকা আমাকে ফেরত দিলে, বা 75 টাকা, আমি কথা দিলাম তোমাকে মানে তোমার সাথে আমার ডিলিং হলো, আমি তোমাকে 100 টাকা যদি লোন দিই, তুমি আমায় 150 টাকা ফেরত দেবে 5 বছরে। এবার সেটা 75 টাকা তুমি আমাকে ফেরত দিয়ে ফেলেছো, ঠিক আছে, আর 75 টাকা তোমার ডাউটফুল রয়ে গেল, তুমি দিতে পারছো না। এরকমভাবে ভাবো যে ধরে নাও যে আমার ক্যাপিটাল, আমি 10 জনকে লোন দেবো প্ল্যান করেছি, বা আমার 1000 টাকা আছে, এটা আমার টোটাল ক্যাপিটাল, তার মধ্যে আমি 100 টাকা তোমাকে লোন দিয়েছি, ঠিক আছে। তো কিন্তু মানে কি বলে, কিন্তু সেটা ডাউটফুল হয়ে গেল, তাহলে ক্যাপিটাল মানে কত? 1000 টাকা, রিস্ক ওয়েটেড মানে রিস্ক অ্যাসেট কত হলো? 100 টাকা, তাহলে 1000/100 হলো, কত আসবে? 10। তার মানে যত CRAR বেশি হবে, মান বেশি হবে, তার মানে বুঝতে হবে রিস্ক অ্যাসেটটার পরিমাণটা কম হবে। CRAR এর মান যত বেশি হবে, রিস্কের পরিমাণ তত কম হবে। CRAR এর মান যত কম হবে, মানে নিচের হরের মানটা, হরে কি আছে? লবে আছে তোমার হচ্ছে কি ক্যাপিটাল, টোটাল ক্যাপিটাল, আর লবে আছে কত, হরে কত আছে, সেটা হচ্ছে রিস্ক অ্যাসেটের পরিমাণ। রিস্ক অ্যাসেটের পরিমাণটা যদি হরের মান যদি বেশি হয়ে যায়, তার মানে কি অটোমেটিকভাবে CRAR এর মানটা কমে যাবে। CRAR কমা মানে হচ্ছে রিস্কের পরিমাণটা বেড়ে যাওয়া। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবার আসি আমরা যে এখানে যে টোটাল ক্যাপিটালটা আছে, ব্যাংকের ক্যাপিটালটা, সেটা কত রকমের হয়? ব্যাংকের ক্যাপিটাল হচ্ছে 2 রকমের হয়, একটা হচ্ছে টায়ার 1 ক্যাপিটাল, আর একটা হচ্ছে কি টায়ার 2 ক্যাপিটাল। মনে থাকবে ব্যাপারটা? হ্যাঁ, কি কি বললাম আমি, সেটা হচ্ছে কি টায়ার 1 ক্যাপিটাল আর হচ্ছে কি টায়ার 2 ক্যাপিটাল। আচ্ছা, টায়ার 1 আর টায়ার 2 ক্যাপিটাল বলতে কি বোঝায়? আচ্ছা, টায়ার 1 ক্যাপিটালের মধ্যে আছে যে শেয়ার ক্যাপিটাল, আর হচ্ছে কি যে ডিসক্লোজড রিজার্ভস। আচ্ছা, শেয়ার ক্যাপিটালের মধ্যে কি, শেয়ার হোল্ডার, ব্যাংকের কখনো শেয়ার হোল্ডাররা থাকে, কোনো বড় ব্যবসায়ী থাকে যারা কিনা পয়সা খাটাচ্ছে, সেটাও শেয়ার হোল্ডারের ক্যাপিটাল থাকলো। আর যারা একটা শেয়ারে টাকা লাগিয়েছে, PNB-তে আমি গতকালকেই আমি একটা বন্ধুর সাথে কথা বললাম, PNB-র নাকি শেয়ার খুব ভালো যাচ্ছে। হ্যাঁ, যে 30 টাকার শেয়ার, সেটা 100 মানে কি 2 বছরের মধ্যে, মানে 1 বছরের মধ্যে 100 টাকা বা 120 টাকার মতো শেয়ার হয়ে যাচ্ছে, দারুণ ব্যাপার একটা। তো এটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল। ব্যাংক, এরপর কি, আর টায়ার 1 ক্যাপিটাল কোনটা? ব্যাংক প্রফিট। আরও 9 জায়গাতে মানে কি লোন দিয়ে থাকতে পারে, সেখান থেকে হচ্ছে কি ইনস্টলমেন্ট ফিরে পাচ্ছে, সেখান থেকে সেটা প্রফিট, সেটাই আবার ক্যাপিটাল হিসেবে কারোর কাজে লাগাতে পারছে, লোন দিতে পারছে সেই টাকা থেকেই। তো এটা হচ্ছে ব্যাংক প্রফিট।
যেটা কিনা ডিসক্লোজড রিজার্ভস, মানে কি প্রফিটটা গভর্নমেন্টকে দেখাচ্ছে এরা যে আমি এত টাকা কামাচ্ছি, 100 টাকা লোন দিয়ে 150 টাকা মানে কি আমি ফিরে পাচ্ছি, তার মানে আমার ইনকাম 50 টাকা এক্সট্রা হলো, লাভ হলো 50 টাকা। তো এটা আমার ডিসক্লোজড হচ্ছে কি যে রিজার্ভের মধ্যে পড়ে। ব্যাংকসের হচ্ছে কি ব্যাংকের এসএলআর, স্ট্যাটুটরি লিকুইড রেশিও। আমরা জানি যে যেসব গয়না বা মানে কি যেসব সিকিউরিটি মানে কি আরবিআই এর কাছে গচ্ছিত রাখে বিভিন্ন ব্যাংক, সেটা হচ্ছে কি যে তার স্ট্যাটুটরি লিকুইড রেশিও, যেটা কিনা যে টাকা না, ক্যাশ হিসেবে নয়, মানে কোনো একটা সিকিউরিটি হিসেবে বা হচ্ছে কি অ্যাসেট হিসেবে মানে কি যে সাবমিট করে। এটাও হচ্ছে ডিসক্লোজড রিজার্ভ। আরবিআই জানে যে কত টাকা ও হচ্ছে কি বা কত এতটুকু পরিমাণে অ্যাসেট ও সাবমিট করেছে। তো এই সব ক্যাপিটালগুলোকে বলা হয় হচ্ছে টায়ার 1 ক্যাপিটাল। কি কি? শেয়ার হোল্ডার্স ফান্ড, 2 নাম্বার ব্যাংকস প্রফিট, 3 নাম্বার হচ্ছে ব্যাংকসের হচ্ছে কি ব্যাংকের হচ্ছে এসএলআর। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি টায়ার 2 ক্যাপিটাল। টায়ার 2 ক্যাপিটাল হচ্ছে কি লং টার্ম আনসিকিউরড লোনস। আনসিকিউরড লোনস কোনটা? যেটা তুমি টাকা, আমি তোমাকে 100 টাকার লোন দিয়েছি কিন্তু তুমি মানে কি এর বদলে তুমি তোমার কোনো অ্যাসেট আমার কাছে রাখতে দাওনি, এটা হচ্ছে আনসিকিউরড লোন। এরকম লং টার্ম অনেক দীর্ঘদিন ধরে 20 বছরের টার্মের লোন দেওয়া হয়েছে, 30 বছরের টার্মের লোন দেওয়া হয়েছে, এটা হচ্ছে কি টায়ার 2 মধ্যে পড়ে। আচ্ছা, আনডিসক্লোজড ক্যাপিটালস, এরা ব্যাংকের টাকাটাকে আলাদা সরিয়ে রাখছিল, যাক মানে কি যে লভ্যাংশের টাকা হোক না কেন, এটা পরবর্তীতে আমরা কাজে লাগাবো যখন দরকার পড়বে। এটা মানে কি মানে যেটা কিনা ব্যাংকের পেপারসের সাথে লিঙ্ক করা নয় যে আচ্ছা এটা আমাদের ব্যাংকের ক্যাপিটাল, এটা আমরা লোন হিসেবে খাটাবো। 3 নাম্বার কি ইমার্জেন্সি সিচুয়েশন অ্যামাউন্ট। যে কোনো ব্যাংকে চালানোর সময় বিভিন্ন ব্যবসায়ীরা আলাদা করে টাকা আলাদা করে রাখে, যে টাকাটা হচ্ছে কি বিপদের সময় কাজে লাগাবে, ব্যাংকে যখন খুব খারাপ অবস্থা হবে তখন সেই টাকাটা ইনভেস্ট করে দেবে। এটাই হচ্ছে কি যে ইমার্জেন্সি যে সিচুয়েশন অ্যামাউন্ট। তো এই অ্যামাউন্টটা কিন্তু যে ব্যাংকের কাগজপত্রে কিন্তু লেখা থাকে না যে ব্যাংকের এটা হচ্ছে কি ক্যাপিটাল থাকবে, তো সেখানে ট্যাক্সের ঝামেলা আসতে পারে বা অন্যান্য বিভিন্ন ঝামেলা আসতে পারে। এগুলো হচ্ছে টায়ার 2 ক্যাপিটাল, যেগুলো কিনা কাগজ কলমে থাকে না কিন্তু ক্যাপিটাল সেগুলো আছে। তো তার মানে কোনো একটা ব্যাংকের CRAR মানে মানে কি ক্যাপিটাল টু মানে কি যে কি বলে ক্যাপিটাল টু রিস্ক অ্যাসেট রেশিও যে আছে সেটার কথা বললাম। CRAR এর কথা যে আমরা বলছিলাম, সেটার ক্যাপিটাল যে আমরা উপরে ক্যাপিটাল ডিভাইড বাই রিস্ক অ্যাসেটের পরিমাণ যে বসাই, ক্যাপিটালের মধ্যে কোনটা কোনটা থাকবে? টায়ার 1 এবং টায়ার 2, দুই ক্যাপিটালটাই উপরে সম্মিলিতভাবে যোগ করে বসাতে হবে, নিচে বসাতে হবে রিস্ক অ্যাসেটের পরিমাণটা, যে টাকাটা আমরা পাচ্ছি না। ঠিক আছে? তো ব্যাসেল নর্ম সম্বন্ধে, ব্যাসেল নর্ম 1 সম্বন্ধে এইটুকুই বলা ছিল। তো নেক্সট ক্লাসে আমরা আরও ডিটেলে পড়বো। বাই।